প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, তোমরা যে যেখান থেকে আমাদের ঘটনাগুলো শুনছো তোমাদের সকলকে একসাথে স্বাগত আছি আমাদের প্রেত চক্রের আসরে। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। আজ বৃহস্পতিবারের সন্ধ্যায় তোমাদের জন্য 3টি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করব তোমাদের বেশ ভালো লাগবে। প্রথমেই শোনাবো একটি ওঝার জীবনে ঘটে যাওয়া পরপর 2টি সত্যি ঘটনা। আর 3 নম্বরে যে ঘটনাটা রয়েছে সেটা হলো চলন্ত ট্রেনে এক ব্যক্তির সাথে ঘটে কিছু ভৌতিক ঘটনা। ঘটনা দুটি শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবে এপিসোডটাকে, আর কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের মতামত। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে, যাতে যখনই আমি ঘটনা আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে আমাদের ভিডিওর নোটিফিকেশনটা পৌঁছে যাবে। স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড, গ্রাফিক্স এবং ঘটনা পাঠে আমি শুভ। চলো তাহলে প্রথম ঘটনাটা শুনে নেওয়া যাক। নমস্কার দাদা, আমি তোমার সব ঘটনা শুনি, আমার খুব ভালো লাগে। আমার নাম সৌভিক বাগ। আমি অনেকদিন ধরেই তোমার প্রেতচক্র পরিবারের সদস্য, কিন্তু কোনোদিনও কোনো ঘটনা লিখে পাঠাইনি। কিন্তু আমি একটা ঘটনা কালেক্ট করেছি, ওই ঘটনাটাই তোমায় লিখে পাঠাচ্ছি। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে। ঘটনাটা আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম দীপ। তো দীপের দাদুর সাথে ঘটনাটা ঘটেছিল অনেক বছর আগে। দীপ ওর দাদুকে দেখেনি, ওর জন্ম নেবার আগেই ওর দাদু মারা গেছে। দীপ ওর বাবার মুখে পুরো ঘটনাটা শুনেছিল। একদিন সব বন্ধুরা মিলে আড্ডা মারছিলাম, তখন ও ওই দাদুর সাথে ঘটে যাওয়া গল্পটা বলেছিল। যাই হোক, এবার গল্পটা বলি। দীপেদের বাড়িটা যে জায়গায়, ওই জায়গাটা এখন মফস্বল বলা চলে, কিন্তু যখনকার ঘটনা তখন ছিল পুরো গ্রাম্য এলাকা। দীপের দাদুর নাম ছিল নন্দ মল্লিক। তখনকার দিনে ওদের বাড়ির বেশ নাম ডাক ছিল। দীপের দাদু সাধারণত চাষবাস করত, কিন্তু চাষবাসের পাশাপাশি উনি আরো একটা কাজ করতেন, ওঝাগিরি। ভূত ছাড়ানো, ঝাড়ফুঁক, কেউ যদি কারোর উপর কালো জাদু করত বা বান মারত, তার থেকে বাঁচার উপায় বা সেই বান তিনি কাটিয়ে দিতেন। নন্দ ওঝা নামে ওই এলাকার সবাই ওনাকে এক নামে চিনত। যাই হোক, ওনার আরো একজন সঙ্গী ছিল, ওর বাড়ি ছিল ওই গ্রামেতেই। দাদুর ওই বন্ধুটা আরো ক্ষমতার লোভে কালো জাদু চর্চা শুরু করে। দাদু বেশ অনেকবার ওনার বন্ধুকে বারণ করে, বলে ওই পথ থেকে সরে আসতে, কিন্তু তিনি কোনো কথাই শুনেন না। একবার হলো কি, উনি অন্যের ওপরে কালো জাদু করতে গিয়ে ওই কালো জাদু কোনো কারণে উল্টো হয়ে নিজের ওপরেই চলে আসে এবং তিনি ওই মুহূর্তেই অজ্ঞান হয়ে যায়। প্রায় 8 থেকে 10 ঘন্টা কেটে গেলেও যখন কিছুতেই ওনার জ্ঞান ফেরে না, এদিকে দাদু গেছে মাঠে কাজ করতে, তিনিও কিছু জানতেন না। মাঠ থেকে বাড়ি ফিরে ঠাকুমার মুখে প্রথম ঘটনাটা শুনে দাদু। যখন থেকে দাদুর ওই বন্ধু কালো জাদু চর্চা শুরু করে, তারপর থেকে দাদু ওনার সাথে কোনো যোগাযোগ রাখত না। কিন্তু ওনার জ্ঞান ফিরছে না শুনে দাদু ছুটে যায় ব্যাপারটা দেখবার জন্য। দাদু গিয়ে দেখে বিছানার উপর ওনার বন্ধুকে শুইয়ে রাখা আছে, নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে, খালি জ্ঞান আসছে না। মাথায় চোখে মুখে জলের ছিটা দেওয়া হয়েছে অনেকবার, কিন্তু কোনো কাজ হয়নি। তখন দাদু নানান তন্ত্রক্রিয়া করে ওনার জ্ঞান ফিরিয়ে আনে। তারপর থেকে উনি কালো জাদু চর্চা ছেড়ে দেন। আরো একটা ঘটনা বলি। সময়টা বর্ষাকাল। তো পাশের গ্রামে ওনার একটা নিমন্ত্রণ ছিল। যারা মূলত ওঝাগিরি করেন বা ভূত ছাড়ান, বাড়ি থেকে বেরালে সব সময় গা বন্ধ করে তারপরে বেরাতে হতো, কিন্তু ওই দিন উনি গা বন্ধ করে বেরাতে ভুলে যায়। বর্ষাকাল থাকায় চারিদিকের ক্ষেত মাঠঘাটে জলে ভরেছিল, কিন্তু মাঠের রাস্তাটা একটু উঁচু থাকায় তখনও রাস্তায় জল উঠতে পারেনি। যাই হোক, উনি একাই ওই নিমন্ত্রণ বাড়িতে যান। যাবার সময় একটা লণ্ঠন সঙ্গে করে নিয়ে যান উনি। অনুষ্ঠান বাড়ি যাবার পরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়।
এমনিতেই মাঠঘাট সব জলে ভরেছিল, তার উপর ওই রকম বৃষ্টি হওয়ায় প্রায় সব রাস্তাতেই হাঁটু সমান জল জমে যায়। অনুষ্ঠান বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে উনি 9:30 কি 10টা নাগাদ বাড়ি ফেরার পথে রওনা হয়। তখনকার দিনে রাত 10টা মানে গভীর রাতের সমান। তো উনি ওই রকম সময় ওখান থেকে রওনা দেয়। বাড়ি ফিরতে হলে দাদুকে ক্ষেতের মধ্যে দিয়ে যে রাস্তাটা গেছে সেখান থেকে বাড়ি ফিরতে হবে। ওখানেও প্রায় হাঁটু সমান জল জমে আছে। কিছুটা রাস্তা এমন আছে ওখানে আশেপাশে কোনো ঘর বাড়ি পর্যন্ত নেই, শুধু দুপাশে চাষের জমি আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। ওই রাস্তাতেও প্রায় হাঁটু সমান জল জমে আছে। হ্যারিকে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে আসতে থাকে। এইরকমই রাস্তা দিয়ে আসছে, দেখতে পায় রাস্তার দুপাশে প্রায় 6-7 জন লোক মাছ ধরছে। তো দাদু তাদের দিকে অতটা খেয়াল না করে দাদু নিজের মতন সেখান থেকে বাড়ির দিকে এগিয়ে আসছে। দেখছে রাস্তার দুধারে যারা মাছ ধরছিল তারাও আস্তে আস্তে তার পিছনে পিছনে আসছে। হঠাৎ করে তার মনে কিছু একটা খটকা লাগে, তাও অত কিছু মনে না নিয়ে উনি হাঁটতে থাকে। কিছুক্ষণ পরে লণ্ঠনের আলোতে উনি দেখতে পায় সামনে জলের মধ্যে বেশ বড় একটা শোল মাছ তার সামনে এবং আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। শোল মাছ সাধারণত জলে নাড়া পেলে সেখানে থাকে না, কিন্তু ওই মাছটা দিব্যি দাদুর আশেপাশে ঘোরাঘুরি করছে। পেছনে ঘাড় ঘুরিয়ে দেখে এতক্ষণ যারা এদিক ওদিকে মাছ ধরছিল তারাও দাদুর খুব কাছাকাছি চলে আসছে। একসময় যে শোল মাছটা এতক্ষণ দাদুর সামনে ঘোরাঘুরি করছিল সেই শোল মাছটা আচমকা লাফ দিয়ে দাদুর বুকে গিয়ে ধাক্কা মারে। তারপরে শোল মাছটা জলে পড়ে যায়, আর দেখতে পায় না দাদু। পিছনে যেই মানুষগুলো এতক্ষণ মাছ ধরছিল ওই মানুষগুলোকেও আর দেখতে পায় না দাদু। এত কিছুর পরেও দাদু লণ্ঠনটা হাত ছাড়া করেনি। দাদু যেহেতু ভূতের রোজা ছিল তাই ভয় ব্যাপারটা তার মধ্যে অনেকটাই কম। তো দাদু কোনোভাবে সেখান থেকে বাড়ি চলে আসে। এর পরের দিন সেই মাছটা দাদুর বুকে যেই জায়গায় লাফ মেরেছিল ওই জায়গাটায় ঘা হয়ে যায় এবং আস্তে আস্তে যত দিন যায় ওই জায়গাটা পচে যেতে শুরু করে। দাদু একজন ওঝা হলেও সে নিজের চিকিৎসা করতে পারে না। আস্তে আস্তে ওই ঘা শরীরে ছড়াতে থাকে। একদিন দাদু স্বপ্ন দেখে তার পাশের গ্রামের কোনো একটা কালী মন্দির আছে। স্বপ্নে একজন ব্যক্তি তাকে ওই কালী মন্দিরে যেতে বলছে। পরদিন দাদু অনেক খোঁজ খবর করে ওই কালী মন্দিরে যায় এবং ওইখান থেকে দাদুকে ওষুধ খাওয়ায়। তারপর ওষুধ খাওয়ার মাসখানেকের মধ্যে দাদু সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। শুভদা, এই ছিল আমার বন্ধুর মুখ থেকে শোনা তার দাদুর জীবনে ঘটে যাওয়া দুটি সত্যি ভৌতিক ঘটনা। চেষ্টা করলাম গুছিয়ে লেখার। যদি গুছিয়ে লেখা না থাকে তুমি একটু গুছিয়ে নিও। আর তুমি ভালো থেকো, প্রেতচক্রকে এগিয়ে নিয়ে যাও। ও হ্যাঁ, দীপের দাদুকে নিয়ে আরও কয়েকটা ঘটনা আছে। যদি তুমি এই ঘটনাটা সিলেক্ট করো তাহলে পরের ঘটনাগুলো এক এক করে লিখে পাঠাবো। ওয়েলকাম ব্যাক সকলকে। আমরা কিন্তু ব্যাক টু ব্যাক দুটো ঘটনা শুনে নিলাম। দুটো ঘটনায় আশা করব তোমাদের বেশ ভালো লেগেছে। ঘটনাগুলো লিখে পাঠিয়েছিল সৌভিক। ও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দুটো ঘটনা লিখে পাঠিয়েছিল, তার জন্য ওকে অনেক ধন্যবাদ। চারিদিকে এত গন্ডগোল ডামাডোলের মধ্যে আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার সন্ধ্যে 6:30টার সময় তোমাদের জন্য কিছু সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হই। তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের ঘটনাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ ঘটনাগুলো লাইক করে শেয়ার করে দাও বেশি বেশি করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে। আর নতুন যারা আমাদের চ্যানেলটা ভিজিট করছো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর তোমাদের কাছেও যদি এইরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে, হতে পারে সেটা তোমার নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেই ঘটনাগুলো তোমরা কিন্তু খুব সহজে লিখে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো। কিভাবে পাঠাবে আরেকবার মনে করিয়ে দিই, pretchakro23@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গেলে সবকিছুই পেয়ে যাবে। চলো আরো একটা ঘটনা রয়েছে, সেটা শুনে নেওয়া যাক। আমি সহদেব ডায়মন্ড হারবার থেকে লিখছি। আমরা একদিন অফিসের পিকনিকে গিয়ে গল্প করতে করতে
কথায় কথায় অস্বাভাবিক কিছু ঘটনার কথা উঠলে আমাদেরই এক বন্ধু তার বাবার সাথে ঘটে যাওয়া একটা অলৌকিক ঘটনা আমাদের সাথে শেয়ার করেছিল। তার বাড়ি সুভাষগ্রাম। ঘটনাটা কতটা সত্যি বা তার সঙ্গে বাস্তবিকতার কোনো মিল আছে কিনা তাও আমি জানি না, ভালো লাগলো বলে তোমায় লিখছি। ঘটনাটা আজ থেকে 20 বছর আগে ঘটেছিল। সময়টা ছিল অঘ্রাণ মাসের শেষের দিক। আমি একটা সরকারি হসপিটালের কাজ করি। যেদিন ঘটনাটি ঘটে সেই দিন অফিসের একজন সহকর্মীর মা মারা গিয়েছিল। সেই খবর পেয়ে আমি সেই সহকর্মীকে সাথে নিয়ে তার বাড়ি চলে যাই। তার মা মারা যায় বিকাল 4টের দিকে। 4 ঘন্টা না হলে ডেথ সার্টিফিকেট পাওয়া যায় না, এবং সেই অফিস কলিগের ছোট ভাই গিয়েছিল পুরীতে বেড়াতে। সেখান থেকে সে ফিরে আসবে, তারপরেই দাহ কার্য হবে। সেই সব করতে করতে রাত 10টা বেজে গিয়েছিল, এবং সেই দিন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হওয়ায় চারিদিকে জল জমে গিয়েছিল, এমনকি রেল লাইনেও জল জমে গিয়েছিল। তাই রাত 10:30টার শেষ ট্রেনটা আসতে অনেক লেট করেছিল, প্রায় 1 ঘন্টা। রাতে মাধবপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। রাত তখন প্রায় 11:30। সুভাষগ্রাম যাওয়ার কোনো ট্রেন এই সময় নেই সেটা আমি জানি। প্ল্যাটফর্মে সারা রাত কাটাতে হবে সেটাও আমি জানি। শীতকালের রাতে চারিদিক নিঝুম নিস্তব্ধ, কিন্তু হঠাৎই কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়া লক্ষ্মীকান্তপুরের দিক থেকে একটা ট্রেন এসে স্টেশনে দাঁড়ালো। সামনে এগিয়ে গিয়ে একটা প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করলাম, ট্রেনটা কোথায় যাবে? দাদা, ট্রেনটা কোথায় যাবে? সে কোনো কথা না বলে হাতটা দেখিয়ে দিল শিয়ালদার দিকে। ট্রেনেতে বেশি লোক ছিল না। ভাবলাম অনেক রাত, হয়তো কোনো স্পেশাল গাড়ি দিয়েছে। আরো কিছু বেশি না ভেবে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে ফাঁকা একটা সিট দেখে সেখানে বসে পড়লাম। আমি উঠে ট্রেনে বসা মাত্রই ট্রেনটা চালু হয়ে গেল। প্রত্যেকটা স্টেশনে ট্রেনটা থামছে, নতুন প্যাসেঞ্জার উঠছে, আবার কেউ কেউ নামছে। শরীর বড্ড ক্লান্ত থাকায় ট্রেনের ঝাঁকুনিতে তাই আমার ঘুম চলে এসেছিল। হঠাৎই ট্রেনের মৃদু আলোয় একটা জিনিস খেয়াল করলাম, ট্রেনে আমি বাদে প্রত্যেকটা লোকজন প্রত্যেকটা লোকের সাথে কথা বলছে, যেন সবাই সবাইকে চেনে। কিন্তু কিভাবে এটা সম্ভব? খটকা লাগলো আমার মনে। গোচরণ থেকে একজন ভদ্রমহিলা ও 2জন ভদ্রলোক উঠল ট্রেনে। আমি তাদের দেখে অবাক। আমি যে এদের চিনি, গোচরণেই কোনো একটা অফিসে কাজ করে তারা, কিন্তু 3-4 বছর আগে একটা পথ দুর্ঘটনায় 3 জনই একসাথে মারা গিয়েছিল, সেটা আমি জানি। এক ট্রেনে যাওয়ার সূত্রে খবরটা আমি পেয়েছিলাম। তারা কিভাবে ট্রেনে আসলো? এবার ব্যাপারটা আমি কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছি যে আমি এত রাতে কাদের পাল্লায় পড়েছি। নিশ্চিত হলাম কৃষ্ণমোহন হল থেকে, যখন একজন বয়স্ক লোক ট্রেনটাতে উঠল। কারণ লোকটাকে আমি চিনি, সে আমার বাড়ির পাশেই থাকতো। কৃষ্ণমোহন হল্টে তার একটা দোকান ছিল, কিন্তু সে তো 5 বছর আগে মারা গেছে। তবে কি আমি বাদে এই ট্রেনে যতজন মানুষ আছে তারা কেউ জীবিত নয়? অনেকবার ভেবেছি যে পরে কোনো একটা স্টেশন আসলেই সেখানে আমি নেমে যাব, কিন্তু কোনো আসরিক শক্তি আমাকে আটকে রেখেছে, নামতে দিচ্ছে না ট্রেন থেকে। ধপধপি থেকে একজন বয়স্ক ঘোড়া ভদ্রলোক উঠলেন, এসে বসলেন আমারই পাশে। তাকেও আমি চিনি, তিনি আগে অটো চালাতেন। দুর্ঘটনায় তার পা চলে যায়। কিছুদিন পর তিনি আত্মহত্যা করেছিল। এমন সময় হঠাৎ ট্রেনটা ব্রেক করে। নিজেকে সামলাতে না পেরে পাশে বসা ওই খোঁড়া লোকটার গায়ে গিয়ে পড়লাম। কিন্তু অবাক হলাম এই দেখে, ওনার শরীরের কোনো স্পর্শ বুঝলাম না। সারা শরীর হিমশীতল। আমার শীতদরা দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। মল্লিকপুর এসে ট্রেনটা দাঁড়ালো। আমি হুড়মুড়ে নেমে পড়লাম। দেখি ওখান থেকে একজন ট্রেনে উঠল। সেও আমার পরিচিত বন্ধু। ও গড়িয়ায় কোন একটা অফিসে চাকরি করত। সে বছরখানেক আগে রেলে কাটা পড়ে মারা গিয়েছিল। এইসব দেখে আমি সেই স্টেশনেই অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান ফিরে তখন আমি দেখি মাধবপুর স্টেশনের জিআরপি অফিসে
শুয়ে আছি, গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর। তারা আমাকে জ্বরের ওষুধ দেয়, সেটা আমি খাই এবং ওনাদের মুখ থেকে শুনি আমি নাকি রেল লাইন ধরে একটা মালগাড়ির পেছনে পেছনে দৌড়াচ্ছিলাম। তারাই দেখে আমাকে নিয়ে অফিসে আসে। ভোর হলে সকালেই প্রথম ট্রেন ধরে আমি বাড়ি ফিরি। বাড়ি ফিরে মনে হাজারো প্রশ্ন। তবে কি আগের রাতে ঘটা ঘটনাটা আমার জ্বরের ঘোরে দেখা স্বপ্নই যদি হয়, তাহলে আমি রেল লাইন ধরে মালগাড়ির পেছনে পেছনে দৌড়াচ্ছিলাম কেন? আর তাদেরই বা স্বপ্নে কেন দেখেছিলাম? যারা আজ থেকে প্রায় 4-5 বছর আগে মারা গেছে, তাদের জন্য কি কোনো বিশেষ ট্রেন চলে? তাহলে কেমন লাগলো আজকের ঘটনা 3টি? কোন ঘটনাটা তোমাদের বেশি ভালো লাগলো, বেশি অবাক করার মতন লাগলো? প্রথম ঘটনাটা, দ্বিতীয়টা, না 3 নম্বর ঘটনাটা? সেটা তোমরা কমেন্ট করে চটপট আমাদেরকে জানাতে পারো। আর ওভারঅল ঘটনাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এপিসোডটাকে। আর নতুন যারা আমাদের চ্যানেলে ভিজিট করছো, তারা যদি আমাদের এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে আমাদের সঙ্গে থাকতে পারো। আর আমি যেটা বারবার বলছি, তোমরা প্লিজ আমাদের ঘটনাগুলোকে বেশি বেশি করে শেয়ার করো, কারণ কয়েকটি এপিসোডে আমরা আগের মতন একদম রিচ পাচ্ছি না। আর আমাদের এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কাছেও কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, হতে পারে সেটা তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেই ঘটনাগুলো তোমরা খুব সহজে লিখে আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। প্রেতচক্র23@gmail.com মেল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গেলে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। আর একটা কথা সবসময় মনে রাখবে, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্র কালো জাদু, অন্ধবিশ্বাসকে প্রমোট করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র তোমাদের এন্টারটেইন করা। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তাহলে দেখা হচ্ছে পরবর্তী 113 নম্বর এপিসোডে সোমবার নতুন কিছু ঘটনার সাথে। আর যেটা সবসময় বলি, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থেকো।